সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আজকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং গত বছর থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এবছর শিক্ষা বোর্ড থেকে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, যার আলোকে 22 সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারই আলোকে আমি আমাদের রসায়নের 6ষ্ঠ অধ্যায়ের শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় শিখাবো। গত ক্লাসে আমি তোমাদের কোন যৌগের অবস্থিত মৌলের শতকরা সংযুক্তি শিখিয়েছিলাম। আজকে আমরা শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় করব এবং আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে। আমাদের প্রথমে স্থূল সংকেত নির্ণয় করতে হবে, এরপর সেখান থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যে শতকরা সংযুক্তিগুলো আছে এগুলো করব কি, এর পারমাণবিক ভর সংখ্যা দ্বারা প্রত্যেকে ভাগ করব। ভাগ করার পর প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে এটা মান বের করব। তারপর প্রত্যেকে বসায় স্থূল সংকেত নির্ণয় করব। এরপর আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে যদি আণবিক ভর যৌগের এবং এখানে যেটা দেওয়া থাকবে বাষ্প ঘনত্ব থাকলে দ্বিগুণ হবে, তখন আমরা কি করব, যৌগের যে স্থূল সংকেত আছে ওইটা ইকুয়াল n ধরবো। এখানে n এর মান বের করে আমরা যদি বসিয়ে দিই তাহলে যৌগের আণবিক সংকেত আমরা নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, এখানে একটা সমস্যা আছে। একটি বর্ণহীন ক্লাসিত যৌগে সালফার 24.24, নাইট্রোজেন 21.21, হাইড্রোজেন 6.06% দেওয়া আছে। যৌগটি একটি সালফেট লবণ যার বাষ্প ঘনত্ব 66। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু যৌগটি ক্লাসিত তাহলে এটার ভিতরে একটা অক্সিজেন বিদ্যমান আছে। এখানে দেওয়া আছে, এখানে যে মৌল S সমান 24.24, N ইকুয়াল 21.21, হাইড্রোজেন ইকুয়াল 6.06। এখানে 3টা মৌলের শতকরা সংযুক্তি দেওয়া আছে, 3টা আমরা যোগ করব। যোগ করলে কত হয়, 6 7 10 11 1, এটা 5 6 7 4 11 5 51.51। অতএব অক্সিজেনের পরিমাণ, তো যেহেতু যৌগটিতে কেলাসিত, যৌগটি কেলাসিত, সুতরাং এখানে অক্সিজেন বিদ্যমান থাকবে। তাহলে অক্সিজেন সমান 100 বিয়োগ এত, এটা থেকে এটা বাদ গেলে থাকবে, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি 100 -
51.51 ইকুয়াল 48.48 এত পার্সেন্ট অক্সিজেন। এখন এই মৌলসমূহের শতকরা নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করে একটা মান বের করব। মৌল সমূহকে নিজ নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা ভাগ করে। তাহলে এখানে S ইকুয়াল 24.24, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, ভর সংখ্যা 32। এটা যদি ভাগ করি আমরা ক্যালকুলেটর সাহায্যে আমরা পাবো এটার আমরা ভাগফল পাবো 0.7575। এরপরে আসি নাইট্রোজেন। এই শতকরা সংযুক্তি হলে 2.21 ডিভাইডেড বাই নাইট্রোজেনের ভর সংখ্যা 40 ইকুয়াল, এটা যদি আমরা ভাগ করি 14 দ্বারা 1.515। এরপর আমরা অক্সিজেনটা বের করব। অক্সিজেন আছে কত 48.49 ডিভাইডেড বাই অক্সিজেনের হলো ভর সংখ্যা 16 ইকুয়াল 3। যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল পাবো 3.03। এখন আছে হাইড্রোজেন। হাইড্রোজেন 6.06, তাই এটার ভর সংখ্যা 1, তাহলে হবে 6.06। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে শতকরা সংযুক্তি থেকে মৌলসমূহকে নিজ নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা ভাগ করে এই মানগুলো পেলাম। এখন আমরা প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে যেটা ক্ষুদ্রতম আছে, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফল সমূহকে ভাগ করে একটা মান বের করব। প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে। S ইকুয়াল 0.7575 ভাগ 7575, কারণ ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা 7575 পয়েন্ট। ভাগ করলে ভাগফল হয় 1। নাইট্রোজেন N সমান 1.515 ডিভাইডেড বাই 0.7575 ইকুয়াল, এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পূর্ণ সংখ্যার কাছাকাছি মানসমূহ থাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যা ধরবো। অনেক ক্ষেত্রে যদি 1.5 আছে, এটাকে আমরা গুণ করি 2 দ্বারা, তাহলে হবে 3।
বা 2.5 আছে 5 অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা নেব। এক্ষেত্রে আমরা ভাগফল সমূহকে গুণ করে সমন্বয় করতে পারি। তাহলে এখন অক্সিজেন ও সমান 3.03 ভাগ 0.7575। তাহলে এটা 475 300, তার মানে এটা আমাদের কত হয় 4 বার হয়, 4-এর কাছাকাছি আমরা 4 লিখতে পারি। 4 থেকে সামান্য একটু বেশি পয়েন্ট, তাহলে আমরা 4 লিখতে পারি। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন 6.06 ডিভাইডেড বাই 0.7575। তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল আসে 8-এর কাছাকাছি, 8-এর মতো। তাহলে আমরা এখান থেকে 4টা পূর্ণ মান S, N ও H এই মানগুলো আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে পারি। সুতরাং যৌগটির স্থূল সংকেত হলো, এখানে যদি আমরা লিখি S O N H, তাহলে আমরা S পাইলাম কত 8, N পাইলাম কত 2, O পাইলাম 4। তাহলে এটা যৌগ পাইলাম। যৌগটি একটি সালফেট লবণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা যৌগটির স্থূল সংকেত নির্ণয় করলাম। এখন আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে স্থূল সংকেতের ভর যদি আণবিক ভরের সমান হয় তাহলে সেক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হবে। আর যদি স্থূল সংকেতের ভরের চেয়ে আণবিক ভর বেশি থাকে সেক্ষেত্রে আমরা n গুণ করতে হইবে। কত গুণ হবে? তাহলে মনে করি যৌগটির আণবিক সংকেত SO4 N2N। এখন আমরা এই স্থূল সংকেত যেটা আছে এটা যদি ভর বের করে দেখি, এখানে SO4 N2 এর ভর S হলো সালফারের 16 পারমাণবিক ভর সংখ্যা 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 4 প্লাস নাইট্রোজেনের 14 ইন্টু 2 প্লাস অক্সিজেনের 1 ইন্টু 8 32 প্লাস 64 28 8 ইকুয়াল, এটা যোগ করলে হয় 132। এখন এখানে দেওয়া আছে যে প্রশ্নে দেওয়া ছিল বাষ্প ঘনত্ব, যৌগটির বাষ্প ঘনত্ব কত দেওয়া ছিল 66। তাহলে আমরা জানি কোন যৌগের বাষ্প ঘনত্ব আণবিক ভরের হবে এটা দ্বিগুণ। অতএব SO4 N2N ইকুয়াল বাষ্প ঘনত্ব ইন্টু 2, বা এইটার মান কত পাইছি 132 N ইকুয়াল বাষ্প ঘনত্ব 66 ইন্টু 2 বা 132 N, এটা 132। তাহলে এখানে কি হলো
ওয়ান হইল, এটা ভাগ করলে 132 ভাগ 132 কত? ওয়ান। ওয়ান হইলে দেখা যাবে যে স্থূল সংকেত যেটা আছে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই যৌগটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত সমান। সুতরাং যৌগটির আণবিক সংকেত, এইখানে আমরা মানটা বসাই দেব 4n28, n এর পরিবর্তে আমরা 1 বসাবো, তাহলে দেখা গেল কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ যৌগটির আণবিক সংকেত এবং স্থূল সংকেত সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় তোমরা একাধিক এক্সারসাইজ করবে এবং নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় আলাপ করব। বাসায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।